আচ্ছা, গুহা সম্বন্ধে কোন ইতিহাস জানেন আপনি? লোকেরা খুঁড়তে গেল, তা ছোট ছোট ছিদ্রতে বড় বড় সাপ চলে আসছিল, ওই ভয়তে। আপনি আমাদের ধরেন না, ধরা না, এই যে এখানে আরো সামনে কিটা জানতো যে এটা আমার একদিন পরিষ্কার করা লাগবে। ও পাইছি রে, পাইছি। বাপরে, বুকটা আমার কাঁপতেছে একেবারে। বন্ধুরা, ঝিনাইদহ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ জনি হাসান সবুজ। আজ আমি আপনাদের নিয়ে চলছি ইতিহাসের এক নীরব সাক্ষীর কাছে। তারেক মোড় থেকে মাত্র 20 টাকা দিয়ে ইজি বাইক করে চলে আসলাম আরাবপুর। বন্ধুরা, ঝিনাইদহর প্রাণকেন্দ্র থেকে মাত্র 3 কিলোমিটার দূরে এই ঝিনাইদহর মোরাদাহ গ্রাম। আরাবপুর থেকে আরেক রিক্সা নিয়ে চলা শুরু করলাম মোরারিদাহ গ্রামের উদ্দেশ্যে। এখানে লুকিয়ে আছে 200 বছরের পুরানো ইতিহাস। বাইকে চলতে চলতে চালকের কাছ থেকে সমস্ত কিছু শুনে নিলাম ভালোভাবে। অবশেষে দাঁড়িয়ে গেলাম সাইনবোর্ড দেখে, কিন্তু যে রাস্তায় যাবো এই রাস্তা থেকে প্রচুর কাদা। রাজবাড়ি রাস্তাঘাটের এই অবস্থা কেন? আর খবর নাই, রাস্তা সে ব্রিটিশ আমলের তো এরকম। এখন শুনছি মালিকানা বলে টাকার রাস্তা করতে দিইনি। একবার রাস্তা করতে গিয়েছে আপনার ওই দেন মদিনা যান দেন, উনি আসলো এই পথে, আইসে বালি টালি রড সব ফেলাই সেই ঢালাই হবে, পথ করিনি। মানে এরা করতে দেয় না, এরা করতে দিইনি বলে। ও মানে শুনেছেন? হ্যাঁ, শুনেছি। এই বাড়ির কোনো কিছু দেখছেন ছোটবেলাতে? আপনি তো ছোট থেকে এই জায়গায় বড় হয়েছেন না? না, কোনো কিছু তেমন কিছু মানে এনে যে রাজারা বা জমিদাররা ছিল, ওগার কোনো কিছু দেখতে না। ওগার কোনো আধিপত্য কেউই করতে পারে না। আমার দাদা বাপ দাদা আমলেও কেউ করতে পারে না। মানে এখন তো 200 বছর আগে যেহেতু ঘটনা, সেখানে আপনার দাদারাও জানে না? দাদারা হইতে বাপরা হইতে কিছু ঘটনা জানে, কিন্তু আমার বাপরাও জানে না এরা ছিল কিনা, মূলত আসল লোক ছিল কিনা, সেলিম চৌধুরী ছিল কিনা কেউ জানে। বন্ধুরা, চলতে চলতে অবশেষে রাজবাড়ি দেখা পেলাম। বন্ধুরা, রাজবাড়িতে ঢুকতেই ডানাতে দেখলাম একটি কবরস্থান। আমরা জানবো এই কবরে কে শুয়ে আছে, কি বলে এই বৃদ্ধ আমাদেরকে। না, এই কবরে নেই, তবে উনার হলে একটা দরগা ছিল, যে ওই যে ওই ঝোপের ওই কোলে ওই দরগায় সেই সময় মানুষ হলে মানত করতো, আল্লাহ আমার যদি একটা সন্তান দিতে তাহলে আমি এই জায়গায় হলে একটা ছাগল দিতাম, মানে এইরকম মানত করতো। ওই মানত করাতে হলে ওখানে একটা দরগা ছিল, ওই দরগায় মানত করতো। এই সলিম চৌধুরীর এইসব হলো কুসংস্কার। এগুলো এই জায়েজ নেই, সেই জন্য হলো ভেঙে দিই যাতে লোকে ওরা এসব না করতে। আর এইটা নিয়ে যাও, এইটা হলো শ্রী শ্রী রাম মুরাইদহ গ্রাম ধাম দেবী আশরাফুন্নেসা নাম কি কইব হরিরবা খান ইন্দির অমরাপুর নবগঙ্গার উত্তর ধার ৭৫,০০০ টাকা দাম নির্মাণ। এদিকে কারো সাধ্য বাদিয়া নদীর অঙ্গ জলমাঝে কমল সমান। কলিকাতার রাজচন্দ্র রাজ ১২২৯ সালে শুরু করে কাজ, ১২৩৬ সালে সমাপ্ত দাম। ইতি নির্মাতা সলিম চৌধুরী। বন্ধুরা, এই কথাগুলোই লেখা ছিল কাব্যিক আকারে সদর দরজায়। বন্ধুরা, এই কাব্যটি শুনতে শুনতে ঢুকে পড়ছি বাড়ির ভিতরে। ঢুকে ডানাতে দেখে একটি বৈঠকখানা। বৈঠকখানা থেকে চোখ ফিরিয়ে যখন আমি সামনে রওনা দিলাম, উনি আমার পা আটকে ধরছে। ইতিহাসের পুরনো কোনো শক্তি, এ যেন সবই মায়ের খেলা। কি নিদারুণ ভাবে তৈরি করেছিল এই ভবনটি। আজকালের বিবর্তনে সবকিছু যেন নুয়ে পড়ছে ধীরে ধীরে। বন্ধুরা, সদর দরজা দিয়ে ঢুকেই প্রথমে যেটা আমার চোখে পড়ল সেটা হলো একটি রান্নাঘর। আপনাদের দেখাবো ভিতরে কি আছে আর কি নাই। কে জানতো 7 বছর ধরে তৈরি করা হয়েছিল যে স্থাপনাটি, একদিন সেই স্থাপনাটাই রেখে এখান থেকে চলে যেতে হবে। বন্ধুরা, আজ আমি অনুভব করছি যেখানে আমি আজ পা রাখছি সেখানে হয়তো কত দাস দাসী, কত জনই না এইখানে পদচরণ করেছে। এই নদীতে কি পানি থাকতে দেখেছো কোনোদিন? হ্যাঁ, এই পর্যন্ত পানি ছিল? নৌকা তো চলার দেখোনি? নৌকা চলাও দেখেছো? আরে বন্ধুরা, বাড়ির পূর্ব পাশে রয়েছে একটি শান বাঁধানো ঘাট। ঘাটটি চোখে পড়া মাত্রই হারিয়ে গেলাম 200 বছর পিছনে।
হয়তো একদিন রাজা রানীরাই এই ঘাটটিকে ব্যবহার করতেন। বন্ধুরা, আমি এই শান বাঁধানো ঘাটটি ধরে নামতে নামতে চলে আসলাম নদীর প্রায় মাঝখানে। আমার শুয়ে দেখতে ইচ্ছা করছে একদিন হয়তো এইখানে বসেই রাজা রানী বা তার পরিবারের সবাই এভাবেই গোসল সারতো বা অন্য অন্য কাজ করত। আজ সেই শান বাঁধানো ঘাটটি কালের বিবর্তনে নুয়ে পড়েছে, বিলীন হতে চলেছে নদীগর্ভে। যদি এটা সংরক্ষণ না করা হয় তাহলে হয়তো একদিন এইখানে এই শান ঘাটানো পাতটির কোনো অস্তিত্বও থাকবে না। বন্ধুরা, ভেন্টিলেটর মাটির নিচেই কিভাবে থাকে আমি জানি না, তবে কিভাবেই বা তৈরি করা হয়েছিল এটা আমি জানি না। তবে আজ আপনাদের ঘুরে ঘুরে সব কিছু দেখাবো, সঙ্গে থাকুন। বর্তমান যুগে এসে যেভাবে বাড়ির গেট তৈরি করা হয়, কিন্তু এই বাড়ির এই গেটটি সম্পূর্ণই ভিন্ন রকমের ছিল। এই গেটটির ডানে ঘুরতেই দেখি আন্ধার কোঠা, যার প্রতিটি ইট দরজা জানালা যেন আজও গলা ছেড়ে ইতিহাসের কথা বলে। এই জমিদের বাড়ি এক সময় ছিল জাকজমর প্রতীক। সময়ের গর্ভে হারিয়ে গেছে তার কোলাহল, এখন শুধু পড়ে আছে তার ভাঙা দেওয়াল আর স্মৃতির স্তূপ। আজ আমরা জানবো সেই জমিদার বাড়ির ইতিহাস, শুনবো তার গৌরব আর পতনের কাহিনী, আর দেখব কিভাবে একসময় রাজকীয় এখন হারিয়ে যাচ্ছে নিঃশব্দে। আন্ধারকোটার ভিতরে খুবই ঘুটঘুটে অন্ধকার, যা আমার ক্যামেরাতে ধরছিল না। কথিত আছে এইখানেই নাকি রাখা হতো রান্না করা অনেক খাবার। আমি এখন যে রুমে দাঁড়িয়ে আছি এটাই সেই আন্ধার কোঠা। লোকমুখে শুনতে পাই এইখানে নাকি রাখা হতো জমিদারের মনোরঞ্জনের জন্য সুন্দরী সুন্দরী রক্ষিতাদের। আজ এই দেওয়াল উপরে চালা গলা ছেড়ে বলে, ফিরিয়ে দাও আমার সেই পুরনো জৌলস যা আমি হারিয়ে ফেলেছি। ছাদে যে কাঠগুলো ব্যবহার করা হয়েছে সবকিছু আজকে ধুকে ধুকে পড়লেও অক্ষত অবস্থায় রয়ে গেছে উপরের এই কাঠগুলি। জানালার ধারে দাঁড়িয়েই জমিদার দেখেছে এই নদীর বান, দেখেছে অনেক কিছু। দুরা আন্ধারকোটা থেকে বের হয়ে এখন যাব আমি উপরের দোতলায়, যেখানে 200 বছরের সেই পুরানো ইতিহাস, যেগুলো খুঁজে খুঁজে দেখব এবং আপনাদের দেখাবো। বন্ধুরা, সিঁড়িটির যে জোড়াজন্য অবস্থা, এটা দেখে আমার বুক ধুকধুক করে কাঁপা শুরু করলো। একটু সাহস পেয়েছি, কারণ আমার মতো এখানে অনেকেই ঘুরতে এসেছে। বন্ধুরা, সামনে দেখুন এই বেডরুমটি, যা এখনকার এই জমিদারেরই সর্বশেষ বংশধর, যিনি কিনা এখনো এখানে বাস করছেন। নিচ থেকে কেউ একজন আমাকে বলেছিল দোতলার এই বেডরুমটিতেই থাকে নাকি জমিদারের শেষ বংশধর, যার সঙ্গে এখন আমি কথা বলার চেষ্টা করব। এই স্থাপনাটির দরজা জানলাগুলো ভেঙে নিয়ে গেছে লুটেরেরা, তাই উপরের এই বেডরুমটিতে নতুন করে জানালা দরজা লাগানো হয়েছে। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর এই কাকুটিকে আমি খুঁজে পেলাম। এখন বলবো ওনার সঙ্গে কথা। এই পাশে জেন তখনও ছিল, আমার আব্বারা যখন কেনে তখন জেন হাজির করে অনুমতি নিয়ে কেনে, আবার এখনো আছে। তারপরে এই রাজেন সিং এই হিন্দুদের এই যে কালচার গুলো এই জেন পছন্দ করে, তখন ওনাকে বিভিন্ন ভাবে অত্যাচার করে। অত্যাচার করলে উনি তাড়াতাড়ি করে ভয়তে লোকে জুব্বার মোল্লার কাছে যেতেন। জুব্বার মোল্লা আবার তখনকার ওই জমিদারের হচ্ছে নায়ক ছিল, উনিও আবার লোকে ওই সময় লোকে কিনে নিয়ে এই বাড়ির লোকে লোকজন নিয়ে এসে একটু গান বাজনা করতো, ঢুকি তবলা বাজাইতো, হ্যাঁ, বিভিন্ন ধরনের গান বাজনা করতো। এই জেন লোকে ওইটা তাকেও বিভিন্ন ভাবে অত্যাচার করলে তাড়াতাড়ি করে আমাদের বাদশা সাহেবের কাছে ছিল। বাদশা সাহেবের মামাতো ভাই ছিল, সে আবার জেন হাজির করতে, উনাকে ডেকে নিয়ে আসে। জেন হাজির করে বললো যে আমরা এই বাড়ি কিনতে পারছি, তোমাদের মতামত। জেন বললো যে কেনেন, আমরা আসি, তবে আল্লাহ নিয়ম করে বসবাস করতে আমাদের জন্য। আব্বারা 4 ভাই 1 বোন, 4 ভাই 1 বোন, ছেলে পেলে এখন 24-25 শরীরে বাড়ি। ওই গেটে যে বসে আছে কি আপনার ছেলে?
তার মানে এইখানে কি আর 100 কি বাস করে? হ্যাঁ, 100 সবার অনুমতি সাপেক্ষে, মানে সবার অনুমতি বাস করে না। যেরকম বাড়িটা পড়েই আছে, কেউ দেখার নেই, আমরা বসবাস করি, তা বললো যে হ্যাঁ তুমি পারলে থাকো। কিন্তু যে অবস্থা, এই অবস্থার কারণ হচ্ছে 15-16 বছর পরিত্যক্ত হয়েছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। জানলা নেই, দরজা নেই, টয়লেট নেই, কারেন্ট নেই, পরিষ্কার নেই। হ্যাঁ, সাপ পোকাও ভরে গেছে, মানে সাপও ছিল, গাছপালাও ভরে গেছে। এই 5 বছর ধরে পরিষ্কার পরিচ্ছন্নতা করে একটা একদম নদীর মাঝখান করে গেছে। আচ্ছা, ওই সুড়ঙ্গটা কি দেখানো যাবে? হ্যাঁ, বন্ধুরা, সুড়ঙ্গটি দেখবো তার আগে জেনে নি এ বাড়ির আসল ইতিহাস। মুখে শুনতে পাই সলিমুল্লাহ চৌধুরী ছিলেন সম্রাট শাহজাহানের বংশধর। বাণিজ্যিক করার উদ্দেশ্যে সলিমুল্লাহ চৌধুরী 1220 বঙ্গাব্দে এই নদীপথেই নবগঙ্গা হয়ে আগ্রা থেকে তিনি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেন। বিশ্রামের জন্য নবগঙ্গার এই পাড়টি সলিমুল্লাহ চৌধুরীর খুব পছন্দ হয়েছিল, তাই তিনি মাঝে মাঝে এখানে এসে বিশ্রামের জন্য তাঁবু গিড়ে থাকতেন। এভাবে বিশ্রাম নিতে নিতে বাণিজ্যিক করতে করতে পার হয়ে যায় 1228 বঙ্গাব্দ পর্যন্ত। তারপরে সলিমুল্লাহ চৌধুরী মনে করেন এখানে বিশ্রামের জন্য তার একটি বাড়ি নির্মাণ করার প্রয়োজন। তারপর থেকেই তিনি এই বাড়িটির নির্মাণ কাজ শুরু করেন 1229 বঙ্গাব্দে। ভবনটি নির্মাণ কাজ শেষ করেন 1236 বঙ্গাব্দে। বন্ধুরা, এখন যে উঠানটি দেখছেন, এইখানে এক সময় জমিদারের মনোরঞ্জনের জন্য নর্তকী নাচানো হতো, কিন্তু এখানেও এখনো পর্যন্ত নাচানাচি হয়, সেটা আপনারা দেখতেই পারছেন। সলিমুল্লাহ চৌধুরী স্থানীয় লোকজনের কাছে মিয়া সাহেব নামে পরিচিত ছিল, সেই জন্য বাড়িটি মিয়াদালের নামে পরিচিত পায়। তবে তিনি 1947 সালে দেশভাগের সময় ভবনটি সেলিম চৌধুরীর নামে এক ব্যক্তির কাছে বিক্রি করে দেন। তাই ভবনটি স্থানীয়ভাবে কেউ কেউ সেলিম চৌধুরীর বাড়ি বলেও জানে থাকেন। বন্ধুরা, প্রত্যেক রাজবাড়ি এবং জমিদার বাড়িতে একটি করে সুড়ঙ্গ রাখা হতো, আর এই সুড়ঙ্গগুলো খুবই গোপনীয়ভাবে রাখা হতো। কারণ আগেরকার দিনে যখন অন্য রাজা বা জমিদাররা এসে আক্রমণ করত, তখন এই জমিদারগুলোই এই সুড়ঙ্গ দিয়ে পালিয়ে যেত, বা বিভিন্ন গুপ্তচরদের জন্য এই সুড়ঙ্গগুলোই ব্যবহার করা হতো। সেটাই আমরা এখন দেখব। বন্ধুরা, ধারণা করা হয় যে এই বাড়িটিরই পশ্চিমের পাশে এই সুড়ঙ্গটি। আজ এটাই আমরা খুঁজে বের করব, যা আগে কখনোই খুঁজে বের করেনি। এই কাকা আমাকে বললেন এইখানেই ছিল আরেকটি ভবন, যা কালের বিবর্তনে ভেঙে গুড়িয়ে গিয়েছে, কোনো অস্তিত্ব নাই। তারই কোনো এক কন্যারে পড়ে আছে সেই সুড়ঙ্গটি, যা এখন জঙ্গলে পুরা বিলীন করে রেখেছে। এই কাকুটি তো প্রথমে সেখানে যেতেই চায়নি। আমার অনেক রিকোয়েস্টের পর উনি যাওয়ার ইচ্ছা পোষণ করে এবং চলা শুরু করে, কিন্তু যে পরিমাণ জঙ্গল চিন্তাও করা যায় না। পুরো জঙ্গলে ছয়লাভ হয়ে গেছে, ঢেকে গেছে পুরা স্থাপনাটি। আমরা জানি না কিভাবে কখন সেই সুড়ঙ্গটি খুঁজে পাবো। তা খুবই ভয়ঙ্কর ছিল আমার জন্য। আপনি আমার ধরেন না, ধরা না, এই যে এখানে আছে। ও বন্ধুরা, এখন যে সুড়ঙ্গটি দেখছেন, এটার মাঝে এক সময় ঘোড়া বেঁধে রাখা হতো। কাকু একটি লাঠি নিয়ে সামনে এগোচ্ছে, যাতে সামনে সাপ পোক বা অন্য কিছু থাকলে পরে সরে যায়। সাপ পোক থাকে পুরো ভয় তো মানে না, মানুষের উপরে কিছু নেই। যে জায়গাটা এক সময় ঝকঝকে তকতকে ছিল, সেই জায়গাটি আজ ভাগাড়ে পরিণত হয়েছে। এই কাকু আমাকে এই পাথরটির কথা বলেছিল, যেটা আজ আমি ছুঁয়ে দেখছি। আমার মনে হচ্ছে আমি ঠিক 200 বছর পিছনে পড়ে আছি। পাথরের গায়ে হাত দিয়ে আমার কেমন যেন একটি শিহরণ হচ্ছে। আরো সামনে এই বৃষ্টি কাদার মধ্যে তুই কই? সেই কাঙ্ক্ষিত সুড়ঙ্গের জন্য কাকু আমার সামনে এগিয়ে চলছে, আমি ভীত পায়ে কাকুর পিছু পিছে চলছি। আর নানান কথা কাকুকে জিজ্ঞাসা করছি।
সুড়ঙ্গের মুখটি জঙ্গলে এমন ভাবে আঁকড়িয়ে ধরেছে, হয়তো কিছুদিন গেলে এই সুড়ঙ্গ অস্তিত্ব আর খুঁজেই পাওয়া যাবে না। এই যে লতা পাতায় আঁকড়িয়ে ধরেছে যে জায়গাটি, এই জায়গাটি নাকি এই সুড়ঙ্গটির মুখ আছে, যা কাকু আমাকে পরিষ্কার করতে বললেন। আমি তখন পরিষ্কার করা শুরু করলাম। আমি কখনো চিন্তাও করতে পারিনি যে এক সময় এইখানে দাঁড়িয়ে এই লতা পাতাগুলো জানতো যে এটা আমার একদিন পরিষ্কার করা লাগবে। তাহলে আমিও কি ছিলাম নাকি একসময় আপনাদের বলবে আল্লাহ জানে। নাহলে আমার এই জায়গায় ভীষণ টানা টানে, বুঝলি? ও কাকু পাইছি ধন্যবাদ। পাইছি জঙ্গল পরিষ্কার করে খুঁজতে খুঁজতে অবশেষে পেয়ে গেলাম সুড়ঙ্গে যাওয়ার আসল রাস্তা। এখন কাকু আমাকে বলল এই পাশ থেকে ঘুরে সামনে গেলেই নাকি এই সুড়ঙ্গাটির মুখটি দেখা যাবে। উপর দিকে এই কাকুরি ছেলে ডিরেকশন দিতেছে আসলে কোথায় এই সুড়ঙ্গটির মুখটি আছে। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এইখান থেকেই 20 মিটার দূরে বাইরে ঘুরলে দেখা যাবে সুড়ঙ্গটির আসল মুখ। এটা উপরেই আছে, শুধু একটু জঙ্গল পরিষ্কার করে যাওয়া লাগবে। বন্ধুরা, যতক্ষণ এই বাড়িটি আমি দেখছি আমি যেন কোথায় হারিয়ে গিয়েছি। আমার কাছে এরকমই মনে হচ্ছে সব সময়। এই পাথরটি আবারও শুয়ে দেখলাম, নিজের মনের ভিতরে কেমন যেন একটি শিহরণ সৃষ্টি হচ্ছে। যারা এই পাথরটি বসেছিল তারা কি জানতো কখনো এই পাথরটি এক সময় মুখ থুবড়ে কাঁদবে? বন্ধুরা, আমরা টানে বাঁক দিয়ে কাকুর পিছন পিছন আবার চলে আসলাম। বন্ধুরা, আবারও বাপরে, বুকটা আমার কাঁপতেছে একেবারে। বন্ধুরা, জঙ্গল থেকে ডানে মোড়ে যখনই উঠলাম তখনই আমার চোখে ছানি পড়লো এই সেই সুড়ঙ্গটি, যেটা খোঁজার জন্য আমরা সবাই যে এটা খুঁজে দেখতে হবে যে কোন দোকানে গেল এই গুহা। আচ্ছা, গুহা সম্বন্ধে কোন ইতিহাস জানেন আপনি? না, গুহা সম্বন্ধে লোকে আমরা এখন খুঁড়িয়ে দেখিনি, জানি না। তবে এই পাড়ার লোকেরা খুঁড়তে গেল, তা ছোট ছোট ছিদ্রতে বড় বড় সাপ চলে আসছিল। ওই ভয়তে ওই লোকে ওরা পিছিয়ে গেছে, আর কোনোদিন আর চেষ্টা করেনি। মানে গুহা যখন খোঁড়ার শুরু করে তখন হচ্ছে কি হ্যাঁ, ওই খুঁড়ে ওই পর্যন্ত গেছিল, এই জায়গায় ছোট ছিদ্রতে বড় বড় সাপ চলে আসে। এটা কতদিন আগের কথা? আমি আসার আগে মানে 8-10 বছর। স্থানীয়ভাবে ব্যাপক পরিচিত পায় আরেকটি কারণে, একটি খেজুর গাছ যার একাধিক মাথা ছিল, প্রতিটি মাথা থেকেই রস আহরণ করা হতো। বন্ধুরা, অযত্নে অবহেলায় দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে এই জমিদার বাড়িটি। আসুন আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে প্রশাসনের কাছে জোর দাবি জানাই এটা সংরক্ষণের জন্য।